হ্যালো ভিউয়ার্স, 2007 সালে 11ই জানুয়ারি একটি দিন যা বাংলাদেশের ইতিহাসে চিরদিন স্মরণীয় হয়ে লেখা থাকবে। সেদিনের পরপরই থেমে যায় রাজনীতির চাকা, বদলে যায় ক্ষমতার সমীকরণ, আর শুরু হয় 2 বছরের অনির্বাচিত অধ্যায়। কিন্তু আসলে কি হয়েছিল 11তে? কেন সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকার ক্ষমতায় এলো, আর কারা এর পেছনে ছিলেন? চলুন আজ আমরা এর পেছনের গল্প উদ্ঘাটন করি। এই পলিটিক্যাল কনফ্লিক্টের সূচনা হয়েছিল 2000 সালের মাঝামাঝি সময়, যখন আওয়ামী লীগ সহ বিরোধী দলগুলো তত্ত্বাবধায়ক সরকার গঠনের সাংবিধানিক পুনর্গঠন এবং নির্বাচন কমিশনের পুনর্গঠনের দাবি করেছিল। বিএনপি এই দাবির কোন রকম তোয়াক্কা না করে উল্টো 2004 সালের 14ই মে 14তম সাংবিধানিক সংস্কারের মাধ্যমে বিচারকদের অবসরে যাওয়ার সময়সীমা 2 বছর বাড়িয়ে দিয়েছিল। এর ফলে আওয়ামী লীগ সহ বিরোধী দলগুলোর ভিতরে সন্দেহের বীজ বপিত হয়। তারা চিন্তা করতে থাকে কি জন্য বিএনপি সরকার বিচারকদের 2 বছর অবসরের সময়সীমা বাড়িয়ে দেয়। পরবর্তীতে বিএনপি যখন তত্ত্বাবধায়ক সরকার হিসেবে KM হাসানকে সামনে আনে, তখন তারা বুঝতে পারে যে KM হাসানকে তত্ত্বাবধায়ক সরকার গঠনের জন্যই বিএনপি বিচারকদের 2 বছর সময়সীমা বাড়িয়ে দিয়েছিল। আওয়ামী লীগ সহ বিরোধীরা দাবি করে বিচারপতি KM হাসান একজন বিএনপির কর্মী ছিলেন এবং বলেন তিনি নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার গঠনের জন্য বিশ্বাসযোগ্য নয়। কিন্তু বিএনপি তাদের সিদ্ধান্তে অটল থাকে। এদিকে খালেদা জিয়া 2006 সালে ক্ষমতা হস্তান্তর নিয়ে জটিলতা তৈরি করে। তিনি তার ক্ষমতার পূর্ণ মেয়াদ শেষ না করে ক্ষমতা হস্তান্তর করতে অনীহা প্রকাশ করে। খালেদা জিয়া সরকারের মেয়াদ 2006 সালের 28শে অক্টোবর শেষ হওয়ার কথা ছিল। তত্ত্বাবধায়ক সরকার নিয়ম অনুযায়ী প্রধানমন্ত্রীকে তার ক্ষমতার 15 দিন আগে ক্ষমতা হস্তান্তর করতে হয়, কিন্তু তিনি তার ব্যত্যয় ঘটান। ফলে রাষ্ট্রে বিশৃঙ্খলা তৈরি হলে তিনি তার ক্ষমতা শেষ হওয়ার একদিন আগে 27শে অক্টোবর তিনি ক্ষমতা হস্তান্তর করেন, যা পরবর্তীতে বিচারপতি KM হাসান এবং রাষ্ট্রপতি ইয়াজউদ্দিন আহমেদের কেয়ারটেকার সরকার প্রধান হতে সংকট তৈরি করে। বিএনপি দেরি করে হলেও 28শে অক্টোবর কেয়ারটেকার সরকার গঠনের প্রক্রিয়া শুরু করে। বিএনপি ও জামাত জোট সরকারের পছন্দ ছিল বিচারপতি KM হাসান। এতে বিচারপতি KM হাসান সম্মতি জানান, কিন্তু ক্রমবর্ধমান রাজনৈতিক সংকট এবং KM হাসানের বিরোধিতা করে পূর্বে ঘোষিত আওয়ামী লীগের 28শে অক্টোবরে লগিবৈঠা আন্দোলনে রাস্তায় সহিংসতা ছড়িয়ে পড়ে। এই সহিংসতায় ওই দিনই 12 জন নিহত এবং প্রায় 2000 জন আহত হন। এর ফলে বিচারপতি KM হাসান ঘাবড়ে যান। ফলে তিনি ওই রাতে কেয়ারটেকার সরকার প্রধান হতে অস্বীকৃতি জানান এবং তিনি রাষ্ট্রপতি বরাবর একটি চিঠি লেখেন। ফলে সাংবিধানিক শূন্যতা তৈরি হয়। এই উদ্ভূত পরিস্থিতিকে শান্ত করতে রাষ্ট্রপতি 29শে অক্টোবর একটি বৈঠক ডাকেন, যে বৈঠকে আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি এবং জামাতে ইসলামী উপস্থিত থাকে এবং দিনব্যাপী আলোচনা হয়। আলোচনায় আওয়ামী লীগ প্রাক্তন বিচারপতি মাহমুদুল আমিন চৌধুরীকে উপদেষ্টা হিসেবে প্রস্তাব করে, কিন্তু বিএনপি ও জামাত এই প্রস্তাবের বিরোধিতা করে। ফলস্বরূপ সংশ্লিষ্ট দলগুলো কোনো ঐকমত্যে পৌঁছাতে ব্যর্থ হয়। দেশের সার্বিক অবস্থা বিবেচনা করে রাষ্ট্রপতি ইয়াজউদ্দিন আহমেদ ওই দিনই নিজেকেই তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হিসেবে ঘোষণা করেন এবং তিনি বলেন যে তিনি রাষ্ট্রপতি এবং তত্ত্বাবধায়ক সরকার উভয়ই দায়িত্ব পালন করবে। এক্ষেত্রেও আওয়ামী লীগ বিরোধিতা জানায়। আওয়ামী লীগ বলে, আমরা তাকে 4 দিন সময় দিলাম। এই 4 দিনের ভিতরে যদি তিনি তার নিরপেক্ষতা প্রমাণ করতে না পারে, তাহলে তার স্ব ইচ্ছায় তার পদ ছেড়ে দিতে হবে। 4 দিন পর নিরপেক্ষতাহীনতা ও সংবিধান বিরোধী বলে আওয়ামী লীগ সহ বিরোধীরা দাবি করে। এর সূত্র ধরে 14 দল জোট সরকার পুরো দেশব্যাপী আন্দোলন, ধর্মঘট, অবরোধ ও সহিংসতা চালাতে থাকে। 12 থেকে 14 নভেম্বরের অবরোধ ও সহিংসতায় 4 থেকে 5 জন হত্যার শিকার হয় এবং শত শত দোকানপাট ও যানবাহন ভাঙচুর ও আগুন দেওয়া হয়। এমনকি রেলপথের রেল লাইন উপড়ে ফেলা হয়, যার ফলে রেল যোগাযোগ প্রায় বন্ধ হয়ে যায়। 4 ডিসেম্বর আরো 2 জন হত্যার শিকার হয় সহিংসতায়। ফলে বিরোধী পক্ষের অবরোধ, ধর্মঘট ও সহিংসতায় নভেম্বর ও ডিসেম্বরে দেশ প্রায় অচল হয়ে পড়ে।
এই সময় প্রায় ৪৫ জন মারা যায় এবং সহস্রাধিক আহত হয় এবং দেশের পরিস্থিতি ক্রমশই উদ্বেগজনক হয়ে ওঠে। কয়েক সপ্তাহ ধরে চলা সহিংস পরিস্থিতি সামাল দিতে ব্যর্থ হলে ৯ ডিসেম্বর গভীর রাতে রাষ্ট্রপতি ইয়াজউদ্দিন আহমেদ সেনা মোতায়েনের নির্দেশ দেন। তিনি বলেন, দেশবাসীর নিরাপত্তা নিশ্চিত করতে এবং নির্বাচনের আগে একটি সৌহার্দ্যপূর্ণ ও শান্তিপূর্ণ পরিবেশ তৈরি করতে এই মোতায়েনের প্রয়োজন ছিল। চলাচল করতে পারছিল মনে হচ্ছে যে রাস্তাঘাটে যে অবরোধে বাচ্চা কাচ্চা স্কুলে যেতে পারছিল না, সেটা যেতে পারবে, কেনাকাটা করা, বাজারে করা, এই দিকে সুবিধা হচ্ছে, কিন্তু দেশের পরিস্থিতি খুব একটা উন্নতি হচ্ছে বলে মনে হচ্ছে। 11 ডিসেম্বর তত্ত্বাবধায়ক সরকারের 4 জন উপদেষ্টা সামরিক মোতায়েনের প্রতিবাদে পদত্যাগ করেন। তাদের মধ্যে একজন মানবাধিকার আইনজীবী সুলতানা কামাল বলেন, পুরো মন্ত্রিসভা এই পদক্ষেপের বিরোধিতা করেছে। তিনি সাংবাদিকদের বলেন, কিন্তু রাষ্ট্রপতি পাত্তা দেননি। সেনাবাহিনী মোতায়েন গণতান্ত্রিক প্রক্রিয়ার বিরুদ্ধে, এটি রাজনৈতিক দলগুলোকে উস্কে দিতে পারে এবং একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন আয়োজনে বাধা সৃষ্টি করতে পারে। রাষ্ট্রপতি ইয়াজউদ্দিন আহমেদের নির্দেশে সেনাবাহিনী মাঠে নামানোর পরে দেশের পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক হয়ে আসে, কিন্তু রাজনৈতিক পরিবেশ ঘুমট বেঁধে থাকে। 11 থেকে 20 ডিসেম্বর পর্যন্ত বড় কোনো সংঘর্ষ হয় না, রাষ্ট্রে অনেকটাই শান্তি বিরাজ করছিল। কিন্তু 21 থেকে 28 ডিসেম্বর আবার বিরোধী দলগুলোর মধ্যে ভোটার তালিকা ও নির্বাচন কমিশনের পক্ষপাত নিয়ে উত্তেজনা বাড়ে। 29 ডিসেম্বর থেকে 2 জানুয়ারি বিরোধীরা ঘোষণা দেয় তাদের দাবি পূরণ না হলে তারা নির্বাচনে যাবে না। ওই দিন কয়েকজন হতাহত হয়। তাদের পূর্বের দাবিগুলো পুনরায় উপস্থাপন করে। তাদের দাবিগুলো হলো: 1. ছবি ও এনআইডি সহ নতুন ভোটার তালিকা প্রণয়ন। 2. ভুয়া ভোটার বাদ দেওয়া। 3. নির্বাচন কমিশনের 2 নির্বাচন কমিশনারকে অপসারণ। এই দুইজনের বিরুদ্ধে বিএনপির প্রতি পক্ষপাতিত্বের অভিযোগ তোলে আওয়ামী লীগ ও বিরোধীরা। বিরোধীদের দাবির প্রেক্ষিতে নির্বাচন কমিশন বিতর্কিত ভোটার তালিকা সংশোধন শুরু করে এবং আগামী মাসের জাতীয় নির্বাচন 2 দিন পিছিয়ে 23 জানুয়ারি নির্ধারণ করে। 3 জানুয়ারি আওয়ামী লীগ দাবি করে তাদের দাবি পূর্ণ হয়নি, তাই তারা 23 জানুয়ারি অনুষ্ঠিতব্য নির্বাচন বর্জন করবে। দাবি আদায়ের জন্য মাঠে সরব থাকবে। ফলে 4 থেকে 6 জানুয়ারি দেশের সহিংসতা উত্তেজনা বৃদ্ধি পায়। কয়েকটি স্থানে সংঘর্ষে অন্তত 3 জন নিহত হয়, ডজনের বেশি আহত হয়। 7 থেকে 9 জানুয়ারি বিরোধী দলগুলো আবারও দেশব্যাপী অবরোধ ধর্মঘট পালন করে। দেশের পরিবহন ও বাণিজ্য ব্যবস্থা ভেঙে পড়ে। 10 জানুয়ারি দেশ প্রায় অচল হয়ে যায়। বহির্বিশ্ব থেকে চাপ বাড়তে থাকে। বিভিন্ন দেশের রাষ্ট্রদূত কূটনৈতিকদের সাথে ক্ষণে ক্ষণে আলোচনা হতে থাকে। এই যখন পরিস্থিতি রাত পুহে 11 জানুয়ারি। 11 জানুয়ারি সকাল থেকেই পুরো দেশব্যাপী এবং দেশের বড় বড় শহরগুলোতে টান টান উত্তেজনা বিরাজ করছিল। রাষ্ট্রে কিছু একটা হতে যাচ্ছে তা আন্দাজ করা যাচ্ছিল। এদিকে দিন বাড়ার সাথে সাথে গণভবনে রাষ্ট্রপতির কার্যালয়ে সামরিক বাহিনীর কর্মকর্তাদের আসা যাওয়া শুরু হয়। দুপুরের পর সামরিক বাহিনীর শীর্ষ কর্মকর্তারা গণভবনে যান এবং রাষ্ট্রপতির সাথে বৈঠক করেন। বৈঠক করে তাকে দ্রুত জরুরি অবস্থা ঘোষণা, তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা পদ থেকে পদত্যাগ এবং নির্ধারিত নির্বাচন স্থগিত করার নির্দেশ দেন। ফলে রাত আনুমানিক 8টা থেকে 10টায় জাতীয় টেলিভিশনে রাষ্ট্রপতি জাতির উদ্দেশ্যে ভাষণ দেন। ভাষণে তিনি জরুরি অবস্থা জারি, নির্ধারিত নির্বাচন স্থগিত এবং তিনি পদত্যাগ করেন। Bangladesh's caretaker president Yajuddin Ahmed has stepped down just hours after declaring a state of emergency and curfews across the country. রাষ্ট্রপতির জরুরি অবস্থা ঘোষণার পর 9 জন উপদেষ্টা তাদের পদত্যাগপত্র জমা দেন। কেবলমাত্র জ্যেষ্ঠতম ব্যক্তি আইন ও বিচার উপদেষ্টা বিচারপতি ফজলুল হক নতুন প্রধান উপদেষ্টা নির্বাচন না হওয়া পর্যন্ত ভারপ্রাপ্ত প্রধান উপদেষ্টা হিসেবে কাজ করতে সম্মত হন। তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা নির্বাচনের জন্য সেনাবাহিনী প্রথমে অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে যোগাযোগ করেন, কিন্তু তাকে প্রধান উপদেষ্টার পদ গ্রহণ করতে বলা হলে তিনি তা প্রত্যাখ্যান করেন। পরে বাংলাদেশের ব্যাংকের প্রাক্তন গভর্নর ফখরুদ্দিন আহমেদকে নির্বাচিত করা হয়। A new day, a new interim leader for Bangladesh. এখন আমি নবনিযুক্ত মাননীয় প্রধান উপদেষ্টাকে
Fakhruddin Ahmed was sworn in at the president's office on Friday, appointed by his predecessor, Iyajuddin Ahmed. এই দিনটাকেই তৎকালীন সেনাপ্রধান মঈনুদ্দিন আহমেদ ১/১১ নামে আখ্যায়িত করেন, যা পরবর্তীতে বাংলাদেশের ইতিহাসে এই দিনটি 1/11 নামে বিখ্যাত হয়ে ওঠে, যা বাংলাদেশের ৩৫ বছরের ইতিহাসে তত্ত্বাবধায়ক সরকার গঠন নিয়ে বিরোধ সবচেয়ে খারাপ রাজনৈতিক অচলাবস্থার তৈরি করেছিল।